ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, অনেকে কাছে এটা স্বপ্নের ক্যাম্পাস বা স্বপ্নের ইউনিট, যে আমি ঢাবির আইন নিয়ে পড়াশোনা করব বা ঢাবির ইংরেজিতে পড়াশোনা করব বা অর্থনীতিতে পড়াশোনা করব। সো আমার জন্য বি ইউনিটের কোন সাবজেক্ট এক্সাম দেওয়া লাগবে, এমসিকিউর প্যাটার্নটা কী হয়, বা রিটেনের মার্কটা কেমন হয়, বা শর্ত থাকে কেমন, বা আমার কত জিপিএ থাকলে আমি পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবো। হ্যাঁ, কথা বলছি আজকের এই ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, যাকে বলা হয় কলা মানবিক সমাজবিজ্ঞান অনুষদ। সো এই পুরো বিষয় নিয়ে কথা বলবো আমি। এটা হচ্ছে 2025-26 সার্কুলার অনুযায়ী তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদের এইচএসসি এক্সাম চলতেছে, এইচএসসি পরীক্ষা শেষ হলে কিন্তু তোমরা 2026-27 ব্যাচ হিসেবে পরীক্ষা অংশগ্রহণ করবা। এবং তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা হওয়ার পরে কিন্তু খুব বেশি দিন তোমরা সময় পাবা না। সো আমার যে ধারণা, আমি এডমিশনে প্রায় 6 বছর ধরে পড়াচ্ছি, আমার যে ধারণা যে তোমাদের ঢাবির পরীক্ষাটা এবছর হয় ডিসেম্বরে হবে বা জানুয়ারিতে হবে। সো এই জন্য তোমাদের কিন্তু এখন থেকে টুকটাক আস্তে আস্তে এগুলো জানতে হবে যে ঢাকা ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিব, আমার এই জিপিএটা যদি থাকে আমি অংশগ্রহণ করতে পারবো, বা আমাকে এখন থেকে আস্তে আস্তে প্রিপারেশন শুরু করতে হবে। ভাইয়া তোমার এইচএসসি পরীক্ষা তুমি জানবে না তোমার জিপিএ কেমন আসবে, বাট তোমাকে তো প্রিপারেশন শুরু করতে হবে, তাই না? সো কথা বলছি আজকের এই পুরো বিষয়টা নিয়ে। এখানে 25-26 সার্কুলারে যা ছিল, মানবন্টন, আবেদন যোগ্যতা, ইউনিট পরিচিতি এবং টাইম লাইনটা বলবো, যেহেতু তোমাদের লাগবে না, জাস্ট জেনে রাখা যে গত বছর এক্সামটা কবে হয়েছিল। ঠিক আছে? সো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা A to Z দেখবা। এভাবে আমি নিজে তোমাদের যত ইউনিভার্সিটি আছে, তোর বিউপি আছে, জাহাঙ্গীরনগর আছে, রাবি, চবি, গুচ্ছ, সাস, প্রত্যেকটা ক্যাম্পাস সম্পর্কে ইন্ডিভিজুয়াল ভিডিও দিব। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবা। শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে প্রথমে দেখো আমাদের গত বছরের এক্সামটা কবে হয়েছিল। দেখো গত বছরের আমাদের ঢাবির যে বি ইউনিটের পরীক্ষা হয়েছিল হচ্ছে 13 ডিসেম্বর 2025। সো তোমরা কিন্তু ঠিক এক বছর পরে পরীক্ষা দিতে যাচ্ছ। এবছর আমি আগে বলেছি ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে এক্সামটা হয়ে যাবে। সো তোমাদের এগুলো আর দেখার দরকার নাই, কারণ এগুলো যেহেতু ভাইয়া চেঞ্জ হবে। তুমি তো এই এক্সামে দিবে না, তুমি তো এটা তোমার সিনিয়র ব্যাচ পরীক্ষা দিয়েছে, এইচএসসি 25 ব্যাচ। সো আমি এটা নিয়ে কথা বলছি না, চলে যাচ্ছি আমাদের মেন পোর্শনটা, সেটা হচ্ছে যে আবেদন যোগ্যতা। তোমাদের সিনিয়র ব্যাচ যারা এইচএসসি 25 ব্যাচ ছিল তাদের যোগ্যতাটা এমন ছিল, তো এটা হচ্ছে ভাইয়া খুব বেশি তারতম্য করে না। হ্যাঁ, যদি পরীক্ষার তোমাদের রেজাল্টে খুবই ধস নামে বা খুবই চেঞ্জ হয়, বিষয়টা খুব বেশি চেঞ্জ মনে হচ্ছে, হয়তো তখন কিছু কমতে পারে। সো লাস্ট ইয়ার কেমন ছিল, যারা আমরা মানবিক বিভাগ থেকে ঢাবির বি ইউনিটের পরীক্ষা দিব তাদের জন্য দেখো কেমন চাচ্ছে, যাদের এসএসসি জিপিএ 3 ছিল, এইচএসসি জিপিএ 3 ছিল, এবং এই দুইটা মিলিয়ে মোট তোমাকে ভাইয়া 7.5 হতো। ভাইয়া বিষয়টা খেয়াল করে ভাইয়া, 3 + 3 কত ভাইয়া 6 না? তোমার ধরো এসএসসি আছে 3, এইচএসসি আছে 3, তোমার কত মোট তাহলে 6 হচ্ছে না? তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না। কেন ভাইয়া? এটা বলেছে যে ন্যূনতম যোগ্যতা তোমাকে মিনিমাম 3 থাকতে হবে, 3 করে থাকতে হবে, তোমাকে এর বেশি লাগবে। ঠিক আছে? সো যাদের ন্যূনতম 3 এবং মোট দুটো মিলিয়ে 7.5 আছে, তারা মানবিক থেকে বি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। ধরো কথার কথা তোমার এসএসসি জিপিএ ছিল ভাইয়া 3, ঠিক আছে, আর তুমি এইচএসসি পাইছো হচ্ছে 4.50। সো ভাই কত হয়, দুটো মিলে কিন্তু 7.5 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তা ধরো তোমার এসএসসি ছিল হচ্ছে 5, হ্যাঁ, তোমার এখানে 5.00 ছিল, তুমি এখানে হচ্ছে 3 পাইলা, 3 ভাইয়া এসএসসি 3 পাইলা। সো তোমার কিন্তু টোটাল কিন্তু 8 আছে, তুমি কিন্তু রাখতেছো 7.5। ওকে ভাইয়া, বুঝছো? আবার খেয়াল করো ভাইয়া, ধরো তোমার এসএসসি আছে 5, তুমি এখানে পাইলা হলো এসএসসি তে 2.75 বা 2.50। দেখো তোমার যে মোট 7.5 হচ্ছে, বাট তোমার কিন্তু কি বলছো ভাইয়া যে ন্যূনতম 3 লাগবে, তোমার কিন্তু 3 নাই, 2.5, তখন তুমি পারবা না। সো ভাই আবারও বলছি, তোমার এই শর্তটাও ফিল আপ করতে হবে, আবার এই শর্তটাও ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার আসো ভাইয়া, যারা আমরা সায়েন্স গ্রুপ থেকে পরীক্ষা দিব, যেমন আমার মতো যারা, আমি যখন পরীক্ষা দিয়েছি ভাই, আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম, আমি সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করে বি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম, তখন বি ইউনিট ছিল, তখন ছিল ডি ইউনিট, এখন ডি ইউনিট বলে কিছু নাই। ঠিক আছে? এখন এটা হচ্ছে বি ইউনিট। আমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিব তাদের একটু বেশি জিপিএ লাগবে। সেটা হচ্ছে ভাইয়া যে আমার এসএসসি এবং এইচএসসি ইন্ডিভিজুয়াল ভাই ন্যূনতম তোমাকে 3.50 থাকা লাগবে, অ্যাটলিস্ট এই জিপিএ তোমাকে থাকতে হবে, এবং মোট হচ্ছে ভাইয়া 8।
সো ভাই আবারও বলছি, যারা সায়েন্সে পরীক্ষা দিব সব জায়গায় কিন্তু তোমাকে আর্টস থেকে একটু বেশি জিপিএ পাইতে হবে। ওকে, সো আবারও বলছি, যারা সায়েন্স থেকে পরীক্ষা দিব তোমাদের এখানে প্রশ্ন পদ্ধতি সব প্রায় সেম থাকবে। আর্টসের স্টুডেন্ট যে প্রশ্ন পরীক্ষা দিবে তুমি সায়েন্স স্টুডেন্ট সেম প্রশ্ন পরীক্ষা দিবা, তবে মেরিট লিস্টটা আরো থাকবে, যে যারা আর্টসের তাদের এই মেরিট লিস্ট থাকবে, সায়েন্সের এই মেরিট লিস্ট থাকবে, অর্থাৎ সিট ভাগ করে থাকবে যে সায়েন্স থেকে এতগুলো সিট। সো ভাইয়া পুরা তুমি সায়েন্সের হয়ে টেনশন করা কিছু নাই যে আমি সায়েন্স থেকে তো জিকে কম পারি, বাংলা কম পারি, তেরা খাওয়ার কিছু নাই। তুমি তোমার সায়েন্সের বন্ধুদের বান্ধবীর সাথেই প্রতিযোগিতা অংশগ্রহণ করবা, কারণ তোমার জন্য আদার সিট সংখ্যা বড় থাকবে। আর যে আর্টসের তার কারণ হলো এই আর্টসের সাথে মিলানো, ঠিক আছে? সো আবারও বলছি, আর্টসের হলে সায়েন্সের হলে তোমার মোট 8 জিপি লাগবে। এবার ভাইয়া যারা আমরা কমার্সের আছি তারা যদি বি ইউনিট পরীক্ষা দিতে চাই, বা আমরা যারা কমার্স থেকে গ্রুপ চেঞ্জ করে মানবিকে আসতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে লাগবে আমার 3 করে মোট 7, অর্থাৎ এই যে সেম হচ্ছে আর্টসের মতো। সো ভাইয়া বুঝছি তো আমরা যে ঢাবিতে কিন্তু যারা আমরা বি ইউনিটে পরীক্ষা দিতে চাই, আমরা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, আমাদের এই জিপিএটা থাকা লাগবে। এটা গত বছরে এই সিস্টেমটা ছিল ভাইয়া। এটাও তোমাদের এইচএসসি রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার পর আস্তে আস্তে সার্কুলার দিবে, তখন তোমার এখানে বলা থাকবে যে কত লাগবে। সো ভাইয়া পুরো আমি কিন্তু তখন আবারটা ভিডিও দিব। হ্যাঁ, এটা জাস্ট তোমাদের প্রি প্ল্যান্ড, যুদ্ধক্ষেত্রে নামার আগে এটা প্রি প্ল্যান, যে হ্যাঁ আমার এটা জানতে হবে, ঠিক আছে? সো এই ছিল ভাইয়া মোটামুটি আবেদন যোগ্যতা। এবার আসি ভাইয়া, আমার এখানে আসন সংখ্যা কেমন থাকে, বাট কাদের জন্য কি পরিমাণ আসন থাকে ভাইয়া খেয়াল করো। যারা আমরা মানবিক থেকে পরীক্ষা দিব ঢাবি বি ইউনিটে, তাদের মোট সিট ভাইয়া 1694টা, অর্থাৎ যারা আমরা মানবিক থেকে এসএসসিতে মানবিক ছিলাম আমরা, তাদের জন্য সিট হচ্ছে 1694টা। যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এসএসসিতে, এখন চাচ্ছি গ্রুপ চেঞ্জ করে আসতে, তাদের জন্য সিট হচ্ছে ভাইয়া 964টা, অর্থাৎ যারা আমরা গ্রুপ চেঞ্জ করে দিব তারা এই সিটের জন্য আমি লড়াই করব, আমার কিন্তু এখানে কোনো দেখার কিছু নাই, ঠিক আছে? আর যারা আমরা কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছি তাদের সিট হচ্ছে 278টা। এখন ভাইয়া আসলে কি এখানে চান্স পাওয়া যায়? হ্যাঁ, চান্স পাওয়া যায় ভাই, যদি একটাও সিট থাকে তুমি পরীক্ষা দিতে হবে, কারণ যত সিট কম তত কম প্রতিযোগিতা হবে, ঠিক আছে? সো আমরা কিন্তু হচ্ছে আমরা আর্টস থেকে সায়েন্সে পড়তে পারি। তুমি জানো ভাইয়া, তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও না, তুমি কিন্তু ঢাবির সায়েন্স ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে। বিশ্বাস হয়? অবশ্যই হয়। আমি নেক্সট ভিডিওটা এটা নিয়ে করব। এমনকি আমি আর্টসের স্টুডেন্ট হয়ে কমার্সে পড়তে পারবো, কমার্সের সাবজেক্টে পড়তে পারবো। বিশ্বাস হয়? হ্যাঁ, আমি এটা নিয়ে নেক্সট ভিডিও করব, ঠিক আছে? সো এই হচ্ছে আমার আসন বিন্যাস, যে কেমন থাকে, যে সায়েন্সের জন্য সিট থাকে কয়টা, আর্টসের কয়টা, কমার্সের কয়টা, ঠিক আছে? ওকে, এবার আসি ভাইয়া যে পরীক্ষার মান বন্টন কেমন হয়। ভাই দেখো, এখানে তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, কোনো ফ্যাক্টর না, সবার জন্য হচ্ছে আমার একই প্রশ্ন পদ্ধতি, একই কোশ্চেন থাকবে। ভাই আবারও বলছি, কোশ্চেন কোনো চেঞ্জ হবে না, কোশ্চেন একটাই হবে, ঠিক আছে? জাস্ট তোমার মেরিট লিস্ট যখন হবে তখন জাস্ট ইন্ডিভিজুয়াল হবে। সো খেয়াল করো ভাইয়া, আমার ঢাবি বি ইউনিটে এমসিকিউ প্রশ্ন পদ্ধতি একটা আছে, লিখিত একটা আছে। তোমাকে এমসিকিউ তো উত্তীর্ণ হইতে হবে, লিখিততে উত্তীর্ণ হইতে হবে। খুবই ভালো মতো বোঝার চেষ্টা করো ভাইয়া, অনেকে এটা বুঝে না, জানে না, এই জন্য মিস্টেক করে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভাইয়া, ঢাবির বি ইউনিটে হচ্ছে আমার টোটাল 1 ঘন্টা 30 মিনিট এটা পরীক্ষা হবে। ভাই আবারও বলছি, টোটাল 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা হবে। তার মধ্যে হচ্ছে তোমাকে এমসিকিউর জন্য টাইম দেবে হচ্ছে 45 মিনিট, তোমাকে এমসিকিউ শেষ করার পর অংশগ্রহণ রিটেনে এটা টাইম হচ্ছে 45 মিনিট। সো দুইটা মিনিট হ্যাঁ 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিট, ঠিক আছে? আচ্ছা, এই যে এমসিকিউ মার্ক ভাই কত? 60, অর্থাৎ তোমাকে 60টা এমসিকিউ দেখার জন্য টাইম পায় মাত্র 45 মিনিট, ঠিক আছে? আর রিটেন যেটা টাইম 45 মিনিট আর মার্ক কত ভাই? মার্ক হলো 40। সো এই হচ্ছে লিখিতর মার্কটা, ঠিক আছে? অর্থাৎ টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে ভাইয়া আপুরা? আচ্ছা, এবার দেখো 100 মার্কের পরীক্ষা তুমি অংশগ্রহণ করতেছো, 60 আর 40। এবার আসো ভাইয়া, জিপিএ মার্কস হচ্ছে 20, আমার এসএসসি মার্কের উপরে 10 মার্ক, এইচএসসি জিপিএর উপরে 10 মার্ক, টোটাল হচ্ছে 20 মার্ক। অর্থাৎ আমরা টোটাল 120 নাম্বারে প্রতিযোগিতা অংশগ্রহণ করব। 100 নাম্বার আমি পরীক্ষা দিব, আর 20 হচ্ছে আমার জিপিএ যা আসছে সেটার সাথে কনভার্ট করে এই মার্কটা করে তোমার একটা ফাইনাল রেজাল্ট আসবে, ঠিক আছে ভাইয়া আপুরা? আচ্ছা, এবার আসো ভাই, পরীক্ষার মানদণ্ড কি ভাইয়া? দেখো, এমসিকিউতে হচ্ছে আমাকে বাংলা, ইংরেজি, জিকে এই 3টা অ্যান্সার করতে ভাইয়া আপুরা, সবার জন্য সেম মানদণ্ড, সায়েন্সের হয়, কমার্সের হয়, আর্টসের হয়। বাংলাতে হচ্ছে আমার 15টা প্রশ্ন, 15 নাম্বার।
ইংলিশে হচ্ছে আমার 15টা প্রশ্ন, 15 নাম্বার। সাধারণ জ্ঞানে হচ্ছে আমার 30টা প্রশ্ন, 30 নাম্বার। ভাইয়া সাধারণ জ্ঞানের জন্য আমি সায়েন্সের হই, কমার্সের টেনশন করা কিছু নাই। আমি নবাব স্যার, তোমাদের জুবাইর স্যার এবং তোমাদের হচ্ছে জুলকার স্যার থাকবে। আমরা 4জন টিচার মিলে তোমাদের জিকে একদম কভার করে দিব ডিওয়াই ব্যাচে, ঠিক আছে? টেনশন করা কিছু নাই। ওকে, এবার সবাই লিখিত দেখো, যারা আমরা মানবিক থেকে পরীক্ষা দিব, সায়েন্স থেকে পরীক্ষা দেবো, কমার্স থেকে পরীক্ষা দেবো, তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে শুধু বাংলা এবং ইংরেজি লিখিত অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে বাংলা হচ্ছে 20 নাম্বার, ইংরেজি হচ্ছে 20 নাম্বার। রিটেন সিলেবাসটা কি কি পড়তে সব কিছু ভাই ইন্ডিভিজুয়াল আমরা আস্তে আস্তে ডে বাই ডে ভিডিও দিব। সো ভাই এই হচ্ছে আমার পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার সময় সব কিছু, ঠিক আছে? সো আমরা বুঝলাম এখানে হচ্ছে এমসিকিউর জন্য 60, রিটেনের 40 এবং কতক্ষণ সময় থাকে এটা আমরা কিন্তু বুঝলাম। এবার আসো ভাইয়া কিছু শর্ত, যে আমাকে কিছু শর্ত মিলাপ করতে হয় ভাইয়া। দেখো সেটা হচ্ছে যে আমাদের যে এমসিকিউ, ভাইয়া আমরা দেখলাম যে এমসিকিউতে হচ্ছে আমাদের 60 নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, তাই না? এই 60-এর মধ্যে যদি তুমি 24 না পাও তুমি ফেল। তো ভাইয়া কি বলতেছি, পাস মার্ক কত ভাইয়া? 24। এগুলো শুধু এমসিকিউতে। তুমি যদি 60-এর মধ্যে 24 না পাও তোমার নেক্সট রিটেন খাতা মূল্যায়ন করা হবে না, তুমি টোটালি ফেল, তুমি ফার্স্টেই ফেল। এটা কি প্রথম ধাপ, ঠিক আছে? তবে শর্ত হচ্ছে এই 24-এর মধ্যে আবার তোমাকে বাংলায় মিনিমাম 5 পাইতে হবে, তোমাকে ইংলিশে মিনিমাম 5 পাইতে হবে, তোমাকে জিকেতে মিনিমাম 10 পাওয়া লাগবে। বিষয়টা কেমন ভাইয়া? ধরো তোমার টোটাল মার্ক হচ্ছে 24, ধরলাম জাস্ট কথা কথা, তুমি 24 পাইছো শুধু জিকেতেই, তোমার এখানে মার্ক 0, এখানে মার্ক 0, তুমি কিন্তু ফেল, কারণ তোমার কিন্তু শর্ত ফিল আপ হয় নাই, ঠিক আছে ভাই আপুরা? তো আবারও বলছি প্রত্যেকটা সাবজেক্টে তোমার কিন্তু হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল নাম্বারটা উত্তীর্ণ হইতে হবে। তোমাকে বাংলাতে মিনিমাম 5 পাইতে হবে, ইংলিশে 5 পাইতে হবে, জিকেতে 10 পাওয়া লাগবে, ঠিক আছে ভাই আপুরা? এটা অবশ্যই মেনটেন করতে হবে। এবার আসো ভাই লিখিত দেখো ভাইয়া, লিখিতটা হচ্ছে আমরা দেখেছি যে এখানে আমাদের 40 নাম্বার এক্সাম অংশগ্রহণ করতে হয়। এই 40-এর মধ্যে তুমি যদি ভাইয়া টোটাল 11 না পাও তোমার কিন্তু ফেল আসবে ভাইয়া, তুমি কিন্তু ফেল। ধরো তুমি এমসিকিউ পাস করছো বা রিটেনে ফেল, তখন তোমাকে এখানে ফেল দেখাবে। তোমাকে টোটাল 40-এর মধ্যে 11 পাইতে হবে। এবার ভাই শর্ত আছে, দেখো তোমাকে বাংলায় মিনিমাম 5 পাইতে হবে, তোমাকে ইংলিশে মিনিমাম 5 পাইতে হবে, তাহলে তুমি কিন্তু ফেল, ঠিক আছে? ধরো তোমার টোটাল মার্ক হচ্ছে 11 থেকে অনেক বেশি, বাট তুমি কোনো একটা সাবজেক্টে 5-এর কম পেয়েছো, তোমার কিন্তু ফেল আসবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাই আমার অ্যাডমিশন জার্নির ম্যাক্সিমাম দেখেছি ভাইয়া তারা ইংলিশে এখানে হয় 3 পায় বা হচ্ছে 4 পায়, অথবা আমি এমন রেকর্ড দেখছি ভাই তুমি বিশ্বাস করবে, আমাদের অ্যাডমিশন পেতে ভিডিও আছে, তারা ইংলিশে 4.75 পাইছে ভাই, মানে মাত্র 0.25 এর জন্য ফেল। মানে ইংলিশের মানে এমসিকিউ বলো বা টোটাল এই 60-এর মধ্যে তার মার্ক খুব ভালো, তার মার্ক হচ্ছে 45 প্লাস বা হচ্ছে 50-এর কাছাকাছি, তবে সে জাস্ট এখানে 0.25 এর জন্য ফেল করছে। বাংলা মার্ক খুব ভালো পাইছে বাট 0.25 এর জন্য ফেল। সেগুলো খুবই আফসোস লাগে ভাই, যখন পরীক্ষা খুব ভালো দিচ্ছে ভাইয়া কিন্তু এক জায়গায় জাস্ট 0.25 এর জন্য ফেল আসছে, খুবই আফসোস লাগে, কারণ তার টোটাল মার্ক কিন্তু খুব ভালো। সো এই জন্য এই শর্তগুলো ভাই ফিল আপ করতে হবে, ঠিক আছে? তুমি জাস্ট কোনো সাবজেক্টে ধরো তোমার এখানে তুমি 20-এর মধ্যে তুমি একদম কোপায়া 18 পাইলা, বাট তুমি পাইলে এখানে 4, কি লাভ ভাই? কোনো লাভ নাই, তুমি কিন্তু ফেল করলা, ঠিক আছে? দেখো তোমার টোটাল মার্ক কত ভাই? 18 হচ্ছে কত? 22, তুমি কিন্তু অনেক মার্ক পাইছো, হ্যাঁ, বাট তোমার কিন্তু ইংলিশের মার্কটা কম। সো এরকম হওয়া যাবে না। আমার রেকর্ড আছে ভাই একটা, সেটা হচ্ছে জানো, আমি যখন পরীক্ষা দেই না, যখন আমি ডিইউতে পরীক্ষা দেই, সেটা হচ্ছে ডি ইউনিট ছিল, আমি সেই সময় রিটেনে হচ্ছে আমার ছিল বাংলা ইংরেজি জিকে, সেই টোটাল মার্ক ছিল কত? 40। এই 40-এর মধ্যে তোমার ভাইয়া পাইছে হচ্ছে 33.33, এটা ছিল হাইয়েস্ট মার্ক আমার বছরে, এটা ছিল রিটেনের একটা হাইয়েস্ট মার্ক। সো আমি আমার অ্যাডমিশন জার্নিতে কিভাবে পড়াশোনা করেছি, রিটেন কিভাবে পড়েছি, এ নিয়ে আমি ডিস্টার্সে ভিডিও দিব, তুমি অবশ্যই মাস্ট ভিডিও দেখবা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পরীক্ষার যে শর্তগুলো সেগুলো। এবার আসে ভাইয়া, যদি আমি একটা ভুল উত্তর দাগাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে 0.25 মার্ক কর্তন করা হবে। তাই বিষয়টা কি হলো, ধরো তুমি একটা প্রশ্ন ভুল করেছো, অর্থাৎ তোমার কি, তোমার যেটা ভুল সেটা তো 1 মার্ক ছিলই, তুমি তো সেটা কাটা যাবেই, বাট তুমি যে একটা ভুল মার্ক করেছো সেটার জন্য তোমার যে রাইট অ্যান্সার, তোমার সেখান থেকে এই নাম্বারটা কেটে নেওয়া হবে। ভাই আবারও বলছি, তোমার যেটা অ্যান্সারটা ভুল দিলা তুমি সেটার মার্ক পাবাই না, আর তুমি যে একটা ভুল মার্ক দিলা তোমার যে রাইট অ্যান্সার সেখান থেকে কিন্তু একটা মার্ক কাটা হবে। ধরো কথার কথা, যে কোনো একটা স্টুডেন্ট
সে ধরো এমসিকিউতে 60টা প্রশ্ন আছে ভাইয়া, ধরো 60টা প্রশ্ন আছে, ধরো সে 60টা প্রশ্নের মধ্যে সে 59টা হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছে, তা তুমি বলতো ভাই তাহলে তার মার্ক কত আসবে? তার মার্ক কত জানো? তার মার্ক হবে হচ্ছে 58.75। কেন ভাই? কারণ দেখো সে যেহেতু একটা ভুল করছে 59 নাম্বার, আর যেহেতু একটা নেগেটিভ মার্কিং করছে এই জন্য তাকে 0.5 কেটা হবে, এই জন্য তার মার্ক হচ্ছে 58.75। বুঝছো ভাইয়া? এই হচ্ছে নেগেটিভ মার্কিং হিসাবটা। সো আই হোপ তোমরা আজকের এই ভিডিও দেখে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট নিয়ে A2 জানতে পেরেছো। আশা করি তোমাদের এরকম ডিটেলস ভিডিও আর কেউ কখনো করে নাই বা করবেও না, ঠিক আছে? এবার ভাইয়া তোমরা যারা চাচ্ছ যে আমরা অ্যাডমিশন পরীক্ষার জন্য কোথায় পড়বো, কিভাবে পড়বো, তুমি নিঃসন্দেহে নির্দ্বিধায় ক্লাস করতে পারো এডুকেশন, কারণ এডুকেশন দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছে। আমি শুরু থেকে এখানে আছি, তোমাদের বেশি দায়িত্ব আমি থাকবো ইনশাল্লাহ। তোমাদের যখন যা লাগবে সব পাবা এইখানে। এই হচ্ছে আমাদের টিচার প্যানেল। আমাদের টিচার প্যানেল যারা দেখতে পাচ্ছ সবাই মোটামুটি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমাদের দেখো আমাদের হচ্ছে এই যে দুজন টিচার সুফিয়ান স্যার এবং আমাদের মোহামিনুল স্যার, ওনারা হচ্ছে 16 বছর এক্সপিরিয়েন্স, ঠিক আছে? মহসিন স্যার, মিনাজ স্যার ইংলিশের জন্য, হ্যাঁ, 15 বছর এক্সপিরিয়েন্স। নবাব স্যার 20 বছর এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমি আছি জিকের জন্য, তোমার জুবাইর ভাই আছে 6 বছর এক্সপিরিয়েন্স আছে আমরা। আমাদের হাবিব স্যার আইসিটি পড়াবে, উনিও প্রায় 10 বছর এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে আমাদের স্বর্ণ স্যার আছে, জুলকার স্যার আছে, সিয়াম স্যার আছে, আমাদের ইকোনমিক্স পড়াবে। জুলকার স্যার জিকে এবং স্বর্ণ স্যার বাংলা ফার্স্ট হবে। সো আই থিঙ্ক তোমাদের কোনো সাবজেক্ট গ্যাপ যাবে না। এবং তোমরা কিন্তু এই ব্যাচে ভাইয়া প্রিন্টেড লেকচার শিট বাসায় গিফট পেয়ে যাবা। লেকচার শিট কিনতে হবে না, একদম গিফট। তুমি এখানে হচ্ছে রাবি কোর্স পাবা, ছবি কোর্স পাবা, তুমি এখানে গুচ্ছ, খুবই হাবিবি সাফ সব পাবা মাত্র হচ্ছে 3999 টাকা। এবং তুমি কিন্তু এই একটা কোর্সে কিন্তু লাস্ট এক্সাম হয় গুচ্ছ, হ্যাঁ, বা হচ্ছে অন্য কোনো এক্সাম হবে, তুমি কিন্তু সেই অবধি সার্ভিস পাবা। সো আমরা তোমাকে তো হচ্ছে রিটেন ক্লাস দিব, সব ক্লাস দিব। তোমার কিন্তু ঢাবির জন্য যা লাগবে সব তুমি পেয়ে যাবা। এবং যদি তোমার ঢাবিতে কোনো না হয়, তোমার তার অপশন আছে, তোমার এখানে রাবি আছে, চবি আছে, তারপরে গুচ্ছ, খুবই হাবিবি চা সব আছে, ঠিক আছে? সো ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন জার্নির জন্য যা লাগবে সব আমরা দিব। কখন কোন ভিডিও লাগবে সব আমরা দিব। কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, বাইরে কিভাবে পড়েছিলাম, এখন কিভাবে পড়াবো, সব তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং তোমার অ্যাডমিশন জার্নি শুরু হচ্ছে আমাদের হাত ধরে এবং শেষ হবে ইনশাল্লাহ আমাদের হাত ধরে। এবং ভালো একটা রেজাল্ট, একটা হ্যাপি এন্ডিং হবে আমাদের হাত ধরে। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।